দিচ্ছি, দেখতে পাচ্ছো? মামি জি ম্যাম। ইয়েস ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে। একটু লেট হতে পারে, Yes, miss. ঠিক আছে? ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আচ্ছা, আমি তো রেকর্ডিং দিলাম না। শোনো, তোমরা একটু মিউট করে ফেলো, ঠিক আছে? মিউট করে ফেলো। এটা যেহেতু রেকর্ড করব, সো এটা আসলে ভালো দেখায় না, বুঝতে পারছো? আচ্ছা, এটা কি রেকর্ড হচ্ছে? আমি তো কিছু বুঝতেছি না। ইয়েস মিস, হচ্ছে মিস। কখন থেকে রেকর্ড হচ্ছে এটা? মিস ওই যে স্টপ রেকর্ডিং অপশন আসছে তো। আচ্ছা, আমি স্টপ রেকর্ডিং করে দিলাম, দিয়ে আবার নতুন করে শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে রেকর্ড করতেছি এখন থেকে। তোমরা কথাবার্তা একটু কম বলো, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরুতে পড়তেছিলাম হচ্ছে কংক্রিট। আমাদের এই যে কংক্রিট নিয়ে আমরা পড়ালেখা করতেছি, তোমরা আদার পার্টে হয়তো পড়তেছো ম্যাটেরিয়ালস গুলো নিয়ে। মানে ম্যাটেরিয়ালস আমাদের ছিল কি কি? এগ্রিগেট ছিল, বাইন্ডিং ম্যাটেরিয়াল ছিল। এগ্রিগেটের মধ্যে আমাদের ছিল কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট। আর বাইন্ডিং ম্যাটেরিয়ালস মেইনলি আমরা ইউজ করি সিমেন্ট। এটা মাড হতে পারে, আবার লাইমও হতে পারে, তবে আমরা নরমালি সিমেন্ট ইউজ করি। তাহলে এইগুলো সবকিছুকে মিলিয়ে আমরা পাচ্ছি কংক্রিট, ঠিক আছে? এখানে কংক্রিটের ডেফিনেশনটা মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। The concrete is an artificial kind of stone manufactured from a mixture of binding materials and inert materials with water is known as concrete. আচ্ছা, inert material আমরা কোনটাকে বলতেছি? aggregate কে, ঠিক আছে? aggregate inert কারণ হচ্ছে এ কিন্তু কোনো কিছু আমাদেরকে দিচ্ছে না, মানে আমাদেরকে সে রিঅ্যাকশনেও যাচ্ছে না, মানে কারোর সাথে কোনো রিঅ্যাকশন করতেছে না, সে জাস্ট ইনার্ট হয়ে আছে। আর বাইন্ডিং ম্যাটেরিয়াল যেটা করতেছে যে সবাইকে বাইন্ড করে রেখে সে স্ট্রেংথ প্রোভাইড করতেছে। মানে আমাদের এখানে কিন্তু স্ট্রেংথ দুই ভাবে আমরা পেতে আসতেছে। একটা হচ্ছে সে বাইন্ড করতেছে, মানে ম্যাটেরিয়াল গুলোকে, এগ্রিগেটস গুলোকে বাইন্ড করে রাখতেছে, সিমেন্টটা বা সিমেন্ট ওয়াটার পেস্ট যেটাই বলো সেটা বাইন্ড করে রাখতেছে। আর এদিকে এটা তো একটা ম্যাটেরিয়াল, এটাকে ভাঙতে গেলেও আমাদের একটা স্ট্রেংথ লাগবে, তো এটা হতে পারে। তাহলে আমাদের এগ্রিগেট থেকে আসতেছে, আরেকটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস। এখন ধরে নাও আমার এগ্রিগেট এনাফ শক্ত আছে, ঠিক আছে, কিন্তু তার বাইন্ডিং প্রপার্টিটা অত বেশি ভালো হলো না। এগ্রিগেট গুলো ঠিকঠাক আছে, কিন্তু কি হলো যে এগ্রিগেট গুলো হয়তো বাইন্ডিং যেটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা হয়তো এনাফ না, বা এনাফ স্ট্রেংথ ওটা নাই, তখন আলাদা আলাদা হয়ে গেল। তখন কি হচ্ছে আমাদের আসলে সেটা কিন্তু বাইন্ডিং ম্যাটেরিয়ালের কারণে ফেল করতেছে, কিন্তু আমার ঠিক থাকতেছে, ওই যে মানে এগ্রিগেট গুলা ঠিক মতো আছে। আমাদের আসলে এখানে মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালসে অবশ্যই স্ট্রেংথ আসবে, প্লাস হচ্ছে আমাদের যে এগ্রিগেট আছে সেটাও আমাদের লাগবে। তোমরা এটার যে কাউন্টার পার্ট একটা আছে আমাদের সেশনাল, যেটা সেশনালে তোমরা বোধহয় অলরেডি ম্যাটেরিয়ালস এর বিভিন্ন টেস্ট করে ফেলেছো, আবার হচ্ছে সিমেন্টও করতেছো, আমার তোমরা করছো কিনা এখনো, না করলে সামনে ইনশাল্লাহ করবা। তো আমাদের কিন্তু এই কারণে জানা দরকার। দেখা গেল যে আমরা যদি তোমার করি, হয়তো সিমেন্টটাকে আমরা খুব ভালো ইউজ করলাম, কিন্তু আমার যদি এগ্রিগেটটা স্ট্রেংথ কম হয়, তখন দেখো যে সে বাইন্ড করে রেখেছে কিন্তু আমাদের এগ্রিগেট গুলো ভেঙে যাচ্ছে। আবার যদি এগ্রিগেট ভালো না হয়, মানে সিমেন্টটা যদি ভালো না হয়, ঠিক আছে, এগ্রিগেট নিচ্ছে এনাফ স্ট্রেংথ, তার আগে সেটা ভেঙে চলে গেল, মানে এরকম সমস্যা হতে পারে আমাদের। তো আমাদের এই কারণে আমরা এর আদার পার্টস যেটা, সেটাতে আমরা টেস্ট গুলা শিখবো। আচ্ছা, এখানে হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালের কথা বলছে। আর আরেকটা জিনিস আমরা অনেক সময় ইউজ করি, সেটা হচ্ছে বলে অ্যাডমিক্সচার বলে। অ্যাডমিক্সচার বিভিন্ন পারপাজে আমাদের ইউজ হতে পারে। অ্যাডমিক্সচারের কথা হয়তো পরে আসবে, এখানে জাস্ট আমরা ব্রিফ বলতেছি। তোমাকে আমি এত কথা বলতেছি এই কারণে তোমরা অলরেডি কংক্রিট সম্পর্কে অনেক কিছু জানো, আমরা অলরেডি 5টা ক্লাস করে ফেলেছি, আমি জাস্ট একটু ব্রিফ দিয়ে যাচ্ছি।
আচ্ছা, এখানে ফাইন এগ্রিগেট লাগবে। ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটটা ইনার্ট ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে। ফাইন এগ্রিগেট তোমরা অলরেডি জানো যে 4.75 মিলিমিটার যে সিভ আছে, সিভ নাম্বার হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 সিভের যেগুলা উপরে সেগুলা হচ্ছে আমাদের কোর্স এগ্রিগেট, আর তার নিচে যেগুলা হবে তার চেয়ে ছোট সেগুলো হচ্ছে ফাইন এগ্রিগেট। ঠিক আছে? তো এইখানে হচ্ছে ফাইন এগ্রিগেট তো বুঝতেইছো, নরমালি হচ্ছে আমাদের স্যান্ডটাই আসলে আমরা ফাইন এগ্রিগেট হিসেবে ইউজ করি। এই যে এখানে স্টোন স্ক্রিনিংস বা বার্নড ক্লে এইগুলো থেকে আমরা পেতে পারি, এগুলো আসতে পারে এখানে। তারপরে আসছে কোর্স এগ্রিগেট, তো বুঝতে পারতেছো যে একটু বড় বড় সাইজের যেগুলা সেটা হচ্ছে আমাদের কোর্স এগ্রিগেট। এখানে ব্রোকেন স্টোন, ব্রিক চিপস আমরা বাংলাদেশে অনেক বেশি ইউজ করি, তারপর পেবলস, এইসব জিনিসপত্র যেগুলো আমাদের নাম্বার 4 সিভের উপরে থাকবে সেগুলাকে আমরা কোর্স এগ্রিগেট বলছি। তো এখানে হচ্ছে ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের মধ্যে যেটা আমাদের করতেছে, ডিফাইন করতেছে যেটা দিয়ে, সেটা হচ্ছে নাম্বার 4। অনেক ক্ষেত্রে অবশ্য আবার বিভিন্ন মানে আমরা যে এই সাইজ নিয়ে ক্লাসিফিকেশন করি, কয়েকটা মেথড ফলো করি। অ্যাস্ট্রো মেথড আছে, তারপর আরো এরকম কয়েকটা আছে। তো অ্যাস্ট্রো সম্ভবত হচ্ছে নাম্বার 8 দিয়ে ডিফার করে, মানে হচ্ছে এটা হবে 2.38 মিলিমিটারের নিচে হলে ফাইন, আর তার বেশি হলে কোর্স। তো আমরা হচ্ছে এই যে নাম্বার এটা ইউজ করতে, অ্যাস্ট্রো সাধারণত ইউজ করা হয় এই যে তোমার ওই রোড টোড এইসব কনস্ট্রাকশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপর ফাংশন অফ এগ্রিগেটস ইন কংক্রিট। আচ্ছা, এগ্রিগেটের ফাংশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মেইনলি আসলে ভলিউমটা প্রোভাইড করে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে? The voids of in case of concrete, the voids of coarse aggregate is filled up with fine aggregate. Then the voids in the fine aggregate is filled up with fine aggregate. আচ্ছা, এখানে হচ্ছে আমরা গ্রেডেশন পড়ে এসেছি, থিওরিতেও পড়েছি, আমার মনে হয় তোমরা প্র্যাকটিক্যালেও করে ফেলেছো, যে আমাদের আসলে আমরা গ্রেডেশন কার্ভ যখন আমরা পড়েছিলাম তখন আমরা 3 ধরনের কার্ভ পেয়েছিলাম। তো তার মধ্যে যেটা ওয়েল গ্রেডেড ছিল, মানে আমাদের যে এগ্রিগেটের মধ্যে সব সাইজের এগ্রিগেট থাকবে সেটাকে আমরা ওয়েল গ্রেডেড বলবো। এটা হচ্ছে আমাদের জন্য সবথেকে ভালো। কেন ভালো? কারণ হচ্ছে বড় বড় যে এগ্রিগেট গুলো থাকবে তার ভেতরে যে ভয়েড গুলো থাকবে সেটাতে রিলেটিভলি যে ছোট আমাদের এগ্রিগেট সেটা এসে ফিল আপ করবে, তারপরে তার চেয়ে ছোট যেগুলো সেগুলো ওর ভেতরে ফিল আপ করবে। এভাবে ফিল আপ করতে করতে মানে যেগুলো রিলেটিভ মানে যে ভয়েড গুলো হচ্ছে সেই ছোট ভয়েড গুলা তার চেয়ে ছোট ম্যাটেরিয়াল এসে আমাদের ফিল আপ করতেছে। এভাবে এক পর্যায়ে ফাইন এগ্রিগেটের ভেতরে যে ভয়েড গুলো তৈরি হবে সেগুলো ফিল আপ করবে আমাদের সিমেন্টের এগুলো, মানে সিমেন্টের যে পেস্টটা গিয়ে করবে। তাহলে আমরা একটা সুন্দর একটা ডেন্সিফাইড একটা কংক্রিট পাবো। যদি এরকমটা না হয়, মনে করো আমরা শুধু বড় বড় এগ্রিগেট গুলো রাখলাম, তাহলে আমাদের কি হচ্ছে, ভেতরে ভয়েড গুলা বড় বড় থাকতেছে, সেই বড় ভয়েড গুলা ফিল আপ করার জন্য আমার দেখো যে বেশি ফাইন এগ্রিগেট লাগতেছে, বেশি সিমেন্ট লাগতেছে। আমাদের তো ইঞ্জিনিয়ারিং পারপাস একটা হচ্ছে আমাদের কস্ট ইফেক্টিভ হবে, এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একটা বড় প্রথমে অবশ্যই আমাদের কাজ চলতে হবে, কস্ট ইফেক্টিভ হতে হবে এবং সেফটি মেনটেন করতে হবে। তো এই কস্টের একটা ব্যাপার চলে আসে, প্লাস স্ট্রেংথেরও কিন্তু একটা চলে আসে, স্ট্রেংথ তো আমরা কম পাবো। তো যার কারণে আমাদের ওয়েল গ্রেডেডটা ইউজ করতে হবে, যেন বড় বড় যে স্টোন থাকবে সেগুলোর ভেতরে ছোট ভয়েড গুলা আরেকটু ছোট স্টোন দিয়ে ফিল আপ হয়, ছোট স্টোনের ভিতরের ভয়েড গুলা এই যে স্যান্ড দিয়ে ফিল আপ হয়, স্যান্ডের ভিতরের ভয়েড গুলা এই যে আরো ছোট একেবারে স্যান্ডও তো আমাদের মনে করো যে একটা মানে একটা বড় রেঞ্জের মধ্যে থাকবে, 2.36 মিলিমিটার থেকে শুরু করে নাম্বার 200 মানে হচ্ছে 0.075। এটা খুবই ছোট্ট, মানে এগুলো মানে এভাবে ফিল আপ হবে। ঠিক আছে? আমরা এভাবে একটা ডেন্সিফাইড পাবো, যত বেশি ডেন্স হবে আমাদের জন্য তত বেশি স্ট্রেংথ আমরা এটা থেকে পাবো। আচ্ছা, এরপরে আমরা দেখি একটু এখানে কি কি পাচ্ছি। কোয়ালিটি অফ এগ্রিগেট, এগ্রিগেটের কি কি কোয়ালিটি থাকতে হবে সেটা আমরা একটু এখানে দেখতেছি। এটা অবশ্যই প্রথমত আমাদের আসতে হবে যেটা ক্লিন হতে হবে, ক্লিয়ার হতে হবে, এর মধ্যে যেন কোনো ধরনের মানে রিঅ্যাক্টিভ কিছু না আসে, ভেজিটেশন না থাকে, এই ধরনের যে কথাবার্তাগুলো এখানে আসছে। ঠিক আছে? তোমরা এটা একটু দেখে নিও, মানে এটাকে যেহেতু আমরা ইনার্ট ধরে নিচ্ছি, সো ধরে নিতে হবে আমাদের যেন এটা একেবারে টোটালি ইনার্ট হয়, এর মধ্যে ফাঙ্গাস
বা তোমার ভেজিটেশন অনেকদিন ধরে থেকে গেলে এর মধ্যে তোমার ওই যে শৈবাল জমে যায়, মানে এই ধরনের কোনো কিছু যেন না আসে, কেমিক্যাল কোনো কিছু যেন না থাকে, এরকম ধরে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের আসছে ফাংশন অফ ওয়াটার। ফাংশন অফ ওয়াটারটা আমরা একটু দেখি। ওয়াটারটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা হয়তো অলরেডি জেনে আসছো যে ওয়াটার সিমেন্ট রেশিওটা মানে কত, মানে এটার ইফেক্টটা কত বেশি ওয়াইড, এটা বলতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা যখন হচ্ছে ইয়ে বানাবো, কংক্রিট বানাবো, তো একেবারে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে দুটো পেজ একসাথে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমত কি হচ্ছে, আমাদের সারফেসটাকে যদি আমরা না ভেজাতে পারি, আমাদের যে এগ্রিগেট গুলো থাকবে না, তাহলে মানে সেখানে ভেজা সারফেস না হলে তো আসলে সিমেন্ট পেস্টটা লাগবেই না ওর গায়ে, আর না লাগলে একটা আরেকটার সঙ্গে কিভাবে বাইন্ড করবে। ঠিক আছে, এই কারণে আমাদের আসলে ওয়াটারটা খুবই দরকার। তারপরে আসছে এখানে হচ্ছে ভেরিয়াস ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটা ভালো মিক্সচার তৈরি করার জন্য, একটা প্লাস্টিক মিক্সচার তৈরি করার জন্য, মানে আমরা তো কি করব, এগ্রিগেট, পানি, তারপরে সিমেন্ট মিশিয়ে আমরা যে কংক্রিটটা বানাবো, সেই কংক্রিটটা দিয়ে তো আমরা একটা কাজ করব, তো সেই কাজটা হতে পারে আমাদের বিভিন্ন শেপে নিয়ে আসতে হবে। তো সেই কারণে এটার আমাদের প্লাস্টিসিটিটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পানি না থাকলে তো সম্ভব না। হার্ড যদি হয়, হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তো আমরা আসলে কিছু করতে পারবো না। তারপর হচ্ছে ওয়ার্কেবিলিটি প্রোভাইড করে। এই ওয়ার্কেবিলিটি টার্মটা চলে আসলো, এরপরে আমরা আরো এটা নিয়ে অনেক বিস্তারিত জানবো। ওয়ার্কেবিলিটি আমি একটু সংক্ষেপে বলে দিই। ওয়ার্কেবিলিটিটা হচ্ছে মানে একেবারে যদি আমরা ওয়ার্ডটাকে ভাঙি, ওয়ার্ক এবিলিটি মানে এই যে ফ্রেশ সিমেন্টটা নিয়ে ওয়ার্ক করবার এবিলিটি, এটাই হচ্ছে ওয়ার্ক এবিলিটি। মানে আমাদের সিমেন্ট নিয়ে কি কাজ করতে হবে, কংক্রিটটা নিয়ে কি কাজ করতে হবে, আমাদের এটা মিক্স করতে হবে, তারপরে ক্যারি করতে হবে, তারপর ঠিক জায়গায় প্লেস করতে হবে, ঠিক মতো শেপ দিতে হবে। ঠিক আছে, তারপরে না তো আমরা এটাকে রেখে দিব হার্ড হওয়ার জন্য। তো আমরা জানি যে সিমেন্ট কংক্রিট এগুলো মাখানোর পর কিছুক্ষণ পরে এটা সেট হওয়া শুরু হয়, মানে এটা শক্ত হওয়া শুরু হয়, হার্ডেন্ড হয়ে যায়। তা আমার যে কাজগুলো করতে হবে, এই কাজগুলো করার আগেই যদি এটা হার্ড হয়ে যায়, তাহলে আমরা কিন্তু কাজ করতে পারবো না, আমাদের এটা কাজ করতে হবে। তো সেই কারণে আমাদের সেই ডিগ্রি অফ ওয়েটনেস, মানে সে ততটুকু পরিমাণ আমাদের স্মুথ থাকতে হবে, নরম থাকতে হবে, যেন আমরা এই কাজগুলো করতে পারি, আদারওয়াইজ আমাদের হবে না। যেমন ধরো যে হয়তো তোমাকে দূর থেকে নিয়ে আসতে হচ্ছে, নিয়ে আসতে সিমেন্ট হার্ড হয়ে গেল, তুমি আর প্লেস করতেই পারলা না, তাহলে এটা হবে না, আমাদের ওরকম হবে না। আমরা ওয়ার্কেবিলিটি নিয়ে আরো বিস্তারিত করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আসছে এটা হচ্ছে আমাদের কিসের জন্য, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আমরা যে স্ট্রেংথটা পাবো সিমেন্টের হাইড্রেশন রিয়াকশনের মাধ্যমে পাবো। তো এই হাইড্রেশন রিয়াকশন মানেই সেখানে পানি থাকতে হবে, আমরা ছোটবেলায় পড়ে আসছি। এই রিয়াকশনের মাধ্যমে কিন্তু স্ট্রেংথ গেইন করবে। তো পানি যদি এনাফ না থাকে আমাদের কিন্তু হবে না। ঠিক আছে, এখানে ক্লাসিফিকেশন অফ কংক্রিট বলছে লাইম কংক্রিট, সিমেন্ট কংক্রিট, তোমরা অলরেডি বোধহয় এটা সম্পর্কে জানো। লাইম কংক্রিট তো বুঝতেছো যে লাইম থাকবে, সুরকির খোয়া থাকবে, ওয়াটার থাকবে। লাইম মানে হচ্ছে চুন। তারপর হচ্ছে সিমেন্ট কংক্রিট তো জানোই, সিমেন্ট, স্যান্ড, খোয়া বা স্টোন। ঠিক আছে, ওয়াটার। আবার আমরা কিন্তু মাড কংক্রিটও অনেক সময় পাই। ঠিক আছে, মাড কংক্রিট, এটা দেখবা অনেক সময় টেম্পোরারি হয়তো কোনো কিছু একটা বানানোর ক্ষেত্রে এটা মাড কংক্রিট অনেক সময় ইউজ করা হয়। আচ্ছা, এখানে লাইম কংক্রিট আর এগুলো কিছু প্রসেস বলেছে, আমরা একটু প্রসেসটা দেখি। লাইম কংক্রিটটা এখানে হচ্ছে আমাদের প্রপোর্শনটা বলে দিল 1:2:5। 1 হচ্ছে আমাদের বাইন্ডিং ম্যাটেরিয়াল প্রথম যেটা, 2 হচ্ছে আমাদের ফাইন এগ্রিগেট, আর 5 যেটা সেটা হচ্ছে কোর্স এগ্রিগেট। তো এটা যদি লাইম হয় তাহলে আমরা এখানে কি বলছে, লাইম কংক্রিট contents of lime, sugarcane, and coir stones in the proportion of 1:2:5 unless otherwise specified। আচ্ছা, মানে যদি আরো অন্যভাবে না ইয়ে করা হয় তাহলে এভাবে আমরা করব। তাহলে হচ্ছে 1 ভাগ লাইম মানে চুন, 2 ভাগ আমাদের থাকবে ফাইন এগ্রিগেট, আর 5 ভাগ থাকবে আমাদের কোর্স এগ্রিগেট। ঠিক আছে, 1 ভাগ লাইম, 2 ভাগ ফাইন এগ্রিগেট, 5 ভাগ কোর্স এগ্রিগেট মিক্স করতে হবে। এটা মিক্স কিভাবে করব এখানে প্রসেসটা বলা আছে, আমরা একটু দেখি এখানে কি কি প্রসেস বলতেছে। আচ্ছা, এখানে বলতেছে the lime and surki in required proportion are to be first mixed in dry condition by volume। এখানে মনে রাখবা এটা কিন্তু ভলিউমের রেশিওটা বলতেছে, মানে ক্লিন
ওয়াটার টাইট প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা হচ্ছে তাহলে দেখো লাইম আর সিমেন্ট কংক্রিট মিক্স করার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এখানে দেখো প্রথমে বলতেছে লাইম আর সুরকি, মানে হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল আর ফাইন এগ্রিগেটকে আগে একটা মিক্স করে ফেললো একটা ইউনিফর্ম কালার পর্যন্ত, ঠিক আছে। তারপরে এর মধ্যে আমরা হচ্ছে দিচ্ছি ওই যে ভেজা খোয়াগুলো দিব, ঠিক আছে। তারপরে এখানে ওয়াটার অ্যাড করতে হবে। আর সিমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। সিমেন্টে যেটা করে একটু দেখো, সিমেন্টের মিক্সিংটা খেয়াল করো। এখানে প্রথমে এগ্রিগেট গুলোকে মিক্স করা হয় আগে। এখানে কিন্তু এখানে খেয়াল করো ফাইন কোর্স এগ্রিগেট বাদ দিয়ে ফাইন ম্যাটেরিয়াল গুলা মানে হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল আর আমাদের ফাইন এগ্রিগেট মিক্স করা হয়। আর সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে এগ্রিগেট গুলো মানে কোর্স ফাইন দুই এগ্রিগেট আগে মিক্স করা হলো, তারপরে আমরা সিমেন্ট মিক্স করলাম, দেন আমরা হচ্ছে রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাড করব, এবং সেটাও আমাদের করতে হয় এমন ভাবে যেন ওয়াটারটা চলে না যায়। এই জন্য সাধারণত আমরা যেই মিক্স করা হয় ম্যাটেরিয়াল গুলো সেখানে মাঝখানে একটা গর্তের মতো করে সেখানে পানি ঢেলে দেওয়া হয়। তারপরে ধীরে ধীরে তোমরা দেখে থাকবা, ধীরে ধীরে সাইড থেকে এগ্রিগেট তারপর এই যে বাইন্ডিং ম্যাটেরিয়াল এগুলো নিয়ে এসে মিক্স করা হয় যেন পানিটা লস না হয়। যেহেতু আমরা পানি একদম অপটিমাম পরিমাণ দিই, এখান থেকে পানি লস হলেও সমস্যা, ঠিকঠাক মতো মিক্স হতে হবে, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে এই যে এখানে প্রিকশন কি কি বলছে আমরা একটু দেখি। আচ্ছা, concrete should be mixed in such a quantity that it can be utilized during the day it is mixed. The concrete which has been left overnight should not be used. এটা মনে হয় তোমরা বুঝো যে আমরা এতটুকু পরিমাণে মিক্স করব যেন ওটা ওই দিন মানে যতক্ষণ হার্ড হওয়ার আগেই ইউজ করা হয়ে যায়, নয়তো আমাদের পুরোটা একবারে নষ্ট হয়ে যাবে। The concrete thus mixed should be laid evenly in the position in which it is desired to use. মানে আমরা যে শেপে রাখতে চাই সেই শেপটাতেই আমরা এটা রাখবো, নয়তো অন্য শেপে যদি হার্ড হয়ে যায় তখন আমাদের একটু সমস্যা আছে, ঠিক আছে। এখানে আরেকটা বলছে যে 3 ইঞ্চির বেশি থিক লেয়ার আমরা ইউজ করব না, এটাই হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা ইউজ করা হয় সাধারণত রুফ টপে, এটা ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, তোমরা হয়তো নিজেরাও দেখে থাকতে পারো, ঠিক আছে। এখন হচ্ছে এটার ক্ষেত্রে এই সিমেন্টের ক্ষেত্রেও সেম কথাগুলোই আসতেছে যে আমরা যেন একই দিনে শেষ করে ফেলতে পারি, এই ধরনের ব্যাপারগুলো এখানে আসতেছে। আচ্ছা, এখানে হচ্ছে এখানে কিন্তু দেখো বলতেছে যে 45 মিনিটসের মধ্যে যেন আমরা শেষ করে ফেলতে পারি, কারণ আমরা সেটিং টাইম সম্পর্কে একটা আমাদের ধারণা থাকার কথা, বা যদি নাও থাকে আমরা ইনশাল্লাহ সামনে জানবো যেটা কত মিনিট পর সেট করা শুরু করে। সেট করার আগে আমাদের সব কাজ শেষ করে ফেলতে হবে। আচ্ছা, এখানে কি বলছে, ইন ফাউন্ডেশন ওয়ার্কস দ্য কংক্রিট ইজ টু বি, আচ্ছা, in foundation works the concrete is to be ramped properly till the water at the top of concrete is disappears. বুঝতে পারছো? এখানে মানে হচ্ছে যখন আমরা ফাউন্ডেশন ওয়ার্ক করব উপরে পানি চলে আসবে, সেই পানিটা যতক্ষণ থাকবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এটা ঠিকমতো প্লেস করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা এইখানে কথাবার্তাগুলো একটু তেমন ইয়ে না, তুমি একটু পড়ে নিও। আচ্ছা, অ্যাডভান্টেজ। আচ্ছা, কংক্রিটের কি কি অ্যাডভান্টেজ এটা আমাদের আমরা মনে হয় স্লাইডেও পড়েছিলাম, এখানে একটু ব্রিফ আমি দেখে দিচ্ছি। The concrete is free from defects and flaws which natural stones are associated. এটা তোমরা অলরেডি জানো যে আমরা সবগুলো ইনার্ট ম্যাটেরিয়াল গুলো ইউজ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে ডিজায়ার্ড স্ট্রেংথ ডিউরাবিলিটিতে আমরা করতে পারি এবং এটা ইকোনমিক্যাল, তোমরা এটা পড়ে থাকবা, ঠিক আছে। এটা হচ্ছে it can be cast to any desired shape. Maintenance cost of concrete is very negligible. Concrete does not deteriorate appreciably with age. ঠিক আছে, এজের সাথে এটা খুব বেশি ডিটারিওরেট করে না। তোমরা ওই স্লাইডটাতে আরো কিছু মনে হয় ছিল, ওখানে দেখবে একটু যেগুলা হিট এন্ড ফায়ার খুব ইয়ে করতে পারে, এটা সহজে হিট এবং ফায়ারে খুব বেশি ড্যামেজড হয় না, এটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ঠিক আছে। এগুলা একটু তোমাদের ওই স্লাইডে যা আছে এখানে তার থেকে হয়তো সামান্য একটু কিছু বেশি ডিসক্রাইব করা আছে। আচ্ছা, কংক্রিটের স্ট্রেংথ গুলা সম্পর্কে আমাদের জানতে হবে।
মানে আমরা কংক্রিটটাকে কেন ইউজ করতেছি, আমাদের আসল উদ্দেশ্য তো আসলে স্ট্রেংথ পাওয়া। তো এই স্ট্রেংথ গুলো আমরা দেখি কি কি ধরনের স্ট্রেংথ এটা পায়। আচ্ছা, কয়েকটা এখানে আছে, আগে প্রপার্টি গুলো দেখে নেই। স্ট্রেংথ আছে, স্ট্রেংথ তোমরা বোঝোই। ইলাস্টিক প্রপার্টি, ইলাস্টিক প্রপার্টিও বোধহয় তোমরা জানো। ইলাস্টিসিটি মনে হয় আমরা জানি যে আমরা কোনো কিছুর উপর ফোর্স দিলাম, স্ট্রেস দিলাম, সেটা হচ্ছে স্ট্রেন হলো, মানে সেটা শেপ চেঞ্জ হলো, কিন্তু যখন আমরা ফোর্সটাকে সরাই নিলাম তখন সে আবার পূর্বের অবস্থায় ফেরত আসলো। এটাকে আমরা বলি যে ইলাস্টিক প্রপার্টি। কংক্রিট এটা শো করে, ঠিক আছে। তারপর আসছে ফ্যাটিগ। ফ্যাটিগটা হচ্ছে কি, ফ্যাটিগ মানে হচ্ছে তোমার দীর্ঘ সময় ধরে যদি একটা লোড থাকে তো সেটার কি ধরনের বিহেভিয়ার হয়, এটা মানে দীর্ঘ সময় ধরে যদি তোমার লোড থাকে, ধরো যে কোনো একটা কিছু সিম্পল সে, আমাদের নিজেদের কথা যদি বলি, আমরা হয়তো খুব ইজিলি মাথার উপর আমাদের 10 কেজি একটা বোঝা আমরা কিছুক্ষণের জন্য রাখতে পারবো, কিন্তু সেই বোঝাটা যদি একদিন গোটা দিন থাকে, 2 দিন 5 দিন থাকে, আমরা কিন্তু সেটা সহ্য করতে পারবো না। এইটাকে আমরা বলছি ফ্যাটিগ, মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে যে লোডটা থাকবে সেটাকে আমরা বলছি ফ্যাটিগ। সেটার তার মানে তোমাদের একটা অল্প সময় ডিউরেশনের লোড যেটা যাবে সেটার বিহেভিয়ার আর দীর্ঘ সময়ের লোডিং এর মানে ক্ষেত্রে বিহেভিয়ারটা, রেসপন্সটা ভিন্ন রকম হবে। আর আমরা যে কংক্রিট স্ট্রাকচার গুলা মানে তৈরি করি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এগুলা লং ডিউরেশনের জন্য অনেক দীর্ঘ সময় ধরে ওর উপর লোডটা থাকবে। সো ফ্যাটিগটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আসছে ডিউরাবিলিটি। ডিউরাবিলিটি মানে হচ্ছে কতক্ষণ আমাদের এটা কাজ, আমরা কতদিন এটাকে ইউজ করতে পারবো, মানে এটাকে কতদিন ধরে আমরা ইউজ করতে পারতেছি উইদাউট ফেসিং এনি ডিফিকাল্টি, বা কোনো ড্যামেজ ছাড়াই এটা কতদিন পর্যন্ত আমরা এটা লাস্টিং করতেছে, সেটা হচ্ছে আমাদের ডিউরাবিলিটি। ধরো আমরা কংক্রিট বানাইলাম, দেখতেছো যে ধীরে ধীরে এটা ক্ষয়ে যাচ্ছে, মনে করো যে ছাদ বানাইলাম, এটা ক্ষয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হলো না, আমরা টেনশনে থাকবো যে কখন এটা মানে খুলে পড়ে যায়, এগুলা তাহলে আমরা ডিউরেবল হলো না। আমাদের ডিউরেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট জানা, কারণ আমরা কংক্রিট স্ট্রাকচার গুলো অন্তত মিনিমাম 50-100 বছরের একটা লাইফ টাইম ধরে বানাই। তো এর আগে যদি সে উল্টাপাল্টা বিহেভিয়ার করে, আমরা ইউজ করতে পারতেছি না, বা ধরো যে একটা ছাদ বানাইলাম, সে ছাদ ভাইব্রেট করতেছে, মানে এই ধরনের কাজগুলো হওয়া যাবে না। আমরা কোন ধরনের কোনো ডিস্টারবেন্স ফেস করা ছাড়াই আমরা কতদিন ধরে ইউজ করতে পারবো, বা সে কতদিন ধরে সার্ভিস দিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই, সেটাই হচ্ছে ডিউরেবিলিটি। তারপর আসছে ইমপারমিয়াবিলিটি। মানে এটা তোমরা ইমপারমিয়াবিলিটি মানে তোমরা বোঝো, এটার বাংলাটা যেন কি জানি না, ভুলে গেছি আর কি, ভেদ্যতা মনে হয়, অভেদ্য আর কি। পারমিয়াবিলিটি হচ্ছে ভেদ্যতা সম্ভবত। তা এখন ধরো কংক্রিট স্ট্রাকচার যদি এর ভিতর দিয়ে পানি বা জলীয় বাষ্প যায়, আমাদের জন্য কিন্তু খুবই ডেঞ্জার। কেন ডেঞ্জার? কারণ এর ভেতরে আমাদের আছে একে সে নিজেই হয়তো ক্ষয় হতে থাকবে কংক্রিটটা, আর সব থেকে বড় ডেঞ্জার যেটা হচ্ছে কংক্রিটের ভেতরে আমাদের স্টিল আছে, স্টিল যেটা ভেরি মাচ সাসেপ্টেবল টু করোশন। যদি আমাদের এর ভেতরে ওয়াটার ভেপার চলে যায়, তারপরে সে তাহলে অক্সিজেনও যাবে, গিয়ে সেটা রাস্ট ক্রিয়েট করবে। তো আমরা যেই স্টিলটা দিব সেটা তো আমরা হিসাব করে অপটিমাম পরিমাণই দিব, আর সেখানে যদি রাস্ট হতে হতে ওগুলো নষ্ট হইতে থাকে তাহলে তো আমাদের জন্য খুবই ভয়াবহ কথা, কারণ টেনশনে তখন ফেল করে যাবে। তো আমাদের তো এই ইমপারমেবল হওয়া যাবে না। এরপর আসছে ওয়ার্কেবিলিটি, আবারও চলে আসতেছে ওয়ার্কেবিলিটি সম্পর্কে আমরা বোধহয় অলরেডি একটু বলেছি যে এটা নিয়ে আমরা কতক্ষণ কাজ করতে পারবো ফ্রেশ কংক্রিটটা নিয়ে, সেটাই হচ্ছে আমাদের ওয়ার্কেবিলিটি। আমরা একটু স্ট্রেংথ গুলোর দিকে যাই। স্ট্রেংথ হচ্ছে এখানে কয়েক ধরনের স্ট্রেংথ আছে, আমরা একটু দেখি। কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ। আচ্ছা, এই কম্প্রেসিভ স্ট্রেংথ আর টেনসাইল স্ট্রেংথ হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল স্ট্রেংথ, এটাকে আমরা বলি অ্যাক্সিয়াল স্ট্রেংথ, ঠিক আছে, অ্যাক্সিয়াল। তারপরে আসছে মানে অ্যাক্সিয়াল স্ট্রেংথ মানে হচ্ছে এটা ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলারে যেই লোডটা যায় সেটাকে আমরা বলবো যে সেটাকে যে রেজিস্ট করতেছে ওইটা হচ্ছে অ্যাক্সিয়াল। মানে এখানে ফোর্সের ডিরেকশনটা থাকবে আমাদের ক্রস সেকশনের পারপেন্ডিকুলার, এটা মাথায় রাখবা। যেটা কম্প্রেসিভ স্ট্রেংথ বা টেনসাইল স্ট্রেংথ যেটাই বলো না কেন, এটা হচ্ছে ক্রস সেকশনের পারপেন্ডিকুলার থাকবে। আর ফ্লেক্সার স্ট্রেংথ, শিয়ার স্ট্রেংথ এগুলা থাকে তোমার ক্রস সেকশনের প্যারালাল, ঠিক আছে।
মনে করো আমি একটু ছোট একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করো একটা দড়ি যদি তোমরা হচ্ছে দুজন দুই পাশ থেকে ধরে টানো, সেটা হবে কি ক্রস সেকশনের পারপেন্ডিকুলার। ক্রস সেকশনের, আমি কিন্তু লং ডিরেকশনের কথা বলতেছি না, ক্রস সেকশনের পারপেন্ডিকুলার বা লং ডিরেকশনে যেটাই বলো, ক্রস সেকশনের পারপেন্ডিকুলার, লং সেকশন না, ক্রস সেকশনের পারপেন্ডিকুলারে যে ফোর্সটা সেটা হচ্ছে আমাদের এক্সিয়াল ফোর্স আসতেছে। এবার আসি ফ্লেক্সার বা শিয়ার কোনটা হতে পারে। এই যে যখন ধরো আমরা তোমরা মনে হয় ছোটবেলায় আমরা কোনো কিছু একটা হাঁটু মানে মোচড়ায় ভেঙে ফেলি, দুই হাতে দুই পাশে ধরে বাঁকায়ে ভেঙে ফেলি, এটাকে বলতে পারো। ঠিক আছে, তো আমরা যদি এখন দেখি এক্সিয়াল, আমরা আমাদের নিজেদের বিল্ডিং যদি খেয়াল করি, এক্সিয়াল স্ট্রেস আছে কার উপর? বিম আর কলাম দুটো আছে। তো কলামের ক্রস সেকশনের পারপেন্ডিকুলারেই লোড আসে, তার মানে কলামটা না, সাধারণত এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স মেম্বার। আর অন্যদিকে বিমের কিন্তু না, এর অন্যথা হতে পারে, যদি আমাদের ল্যাটারাল লোড আসে তখন উল্টা হয়ে যেতে পারে। বাট আমরা নর্মালি ধরতেছি যে আমাদের এই যে গ্র্যাভিটি লোডের ক্ষেত্রে ধরে নাও, তাহলে বিমের জন্য সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সারাল লোড আসতেছে, বিমের জন্য ফ্লেক্সার। এখন ধরো বাতাস আসতে পারে, ভূমিকম্প আসতে পারে, তখন এটা উল্টা হয়ে যেতে পারে। ধরো বাতাস আসলে কিন্তু তখন আবার বাতাস যদি সরাসরি একদম হরাইজন্টালি কিছুটা আসে, তখন সেটা আমাদের হয়ে গেল মানে কলামের জন্য হয়ে গেল এটা ফ্লেক্সার, বিমের জন্য আবার হয়ে গেল অ্যাক্সিয়াল। তো আমরা গ্র্যাভিটিটা নিয়ে চিন্তা করি আপাতত, জাস্ট মানে যেহেতু আমরা এখন মানে প্রাথমিক লেভেলে আছি। ঠিক আছে, কম্প্রেসিভ স্ট্রেংথটা তাহলে হচ্ছে আমরা পাচ্ছি যেটা এক্সিয়াল ফোর্স সেটা হচ্ছে কম্প্রেসিভ আর টেনসাইল, তারপরে ফ্লেক্সারাল শেয়ার হচ্ছে কিন্তু আমাদের মানে এটা পারপেন্ডিকুলার না, এটা হচ্ছে ক্রস সেকশন, অ্যালং দ্য ক্রস সেকশন বা প্যারালাল টু দ্য ক্রস সেকশনে এটা আসছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি আমরা এই যে কম্প্রেসিভ স্ট্রেংথ এখানে কিভাবে পাই, আমরা টেস্ট করি, তোমরা ল্যাবে করবা ইনশাল্লাহ। এটা হচ্ছে কিউব শেপে আর হচ্ছে সিলিন্ডার শেপে। কিউব স্পেসিমেন বানানো হয় আর হচ্ছে সিলিন্ডার স্পেসিমেন বানানো হয়। আচ্ছা, কিউবটা নিয়ে এখানে কি বলছে দেখি একটু। The cube specimen of concrete are cast in steel or in cast iron molds, normally 6-inch sizes, 6 by 6 by 6. The standard practice is to fill the cube mold with concrete in 3 equal layers. Each layer of concrete is compacted 35 strokes by an 1-inch square steel panel. মানে হচ্ছে আমরা 1 ইঞ্চ সাইজের একটা স্কোয়ার স্টিল দিয়ে আমরা এই যে স্ট্রোক গুলা দিব। ঠিক আছে, এভাবে কম্প্যাকশন করার জন্য। ঠিক আছে, এখানে প্রসেসটা বলছে আর কি, প্রসেসটা একটু তোমরা দেখে নিও, তোমরা ল্যাবেও এটা করে ফেলবা। তারপরে সিলিন্ডার স্পেসিমেন আসছে। সিলিন্ডার আসলে দুইটা সাইজে হয়, একটা হচ্ছে 4 ইঞ্চি ডায়া 8 ইঞ্চি হাইট, আর একটা হচ্ছে 6 ইঞ্চি ডায়া 12 ইঞ্চি হাইট। এই দুইটা স্পেসিমেনে করা হয়। এখন এখানে হচ্ছে এগুলার কিউরিং করতে হয়। কিউরিং মানে হচ্ছে পানির মধ্যে রাখতে হয়। কিউরিং কেন ইম্পর্টেন্ট সেটা হয়তো তোমরা কিউরিং যখন আবার পড়বো তখন আমরা জানতে পারবো, আমি এখন একটু বলে নিই। আমরা জানি যে এখানে হাইড্রেশন রিঅ্যাকশন হয়, তো এই হাইড্রেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, হাইড্রেশন যখন রিঅ্যাকশন হবে পানি দরকার হয়। তো আমরা তো স্যাম্পলের মধ্যে পানি দিই, সেই পানিটা অনেক সময় অনেকখানি ইভাপোরেট করে চলে যায়। আমাদের যেন হাইড্রেশন রিঅ্যাকশনে পানিটা পায় সে কারণে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই রিঅ্যাকশনটা আসলে এক্সোথার্মিক, মানে কি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী এই অতিরিক্ত তাপটা যদি সে সাথে সাথে ডিসিপেট না করতে পারে, অনেক সময় এটা ক্র্যাক ক্রিয়েট করতে পারে। তো এই হিটটাকে যেন আসলে আমরা ডিসিপেট করে ফেলতে পারি, সেটা একটা কারণ আমরা পানি দিই। দুইটা কারণ, একটা হচ্ছে আমরা পানি দেই যেন হাইড্রেশন রিঅ্যাকশনটা ঠিকঠাক মতো হয়, আর একটা হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশনে তৈরি হওয়া উৎপন্ন হওয়া যেই তাপটা, সেই তাপ যেন ডিসিপেট হতে পারে, সেই কারণে আমরা পানি দিই। তো আমরা যে কিউব স্পেসিমেন বানাবো, তারপর সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন বানাবো, সেগুলাকে আমাদের ই করতে হবে, মানে কিউরিং করতে হবে, তারপরে আমরা হচ্ছে ল্যাবে গিয়ে টেস্ট করতে পারবো। তো এখানে কয়েকটা ব্যাপার আছে, যে দুইটা সিলিন্ডার আর হচ্ছে কিউব, এই দুটার মধ্যে দেখা গেছে সাধারণত কিউবের স্ট্রেংথটা বেশি আসে, সিলিন্ডারের স্ট্রেংথটা কম আসে।
ঠিক আছে, কতটুকু কম আসে আমরা পাশে এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি, এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, এখানে কম বেশি আসে। এই কম বেশি আসার কারণ আছে, কারণগুলো আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে প্রথমত আমরা সাইজটা একটু দেখি। সিলিন্ডারের সাইজ হচ্ছে 4 ইঞ্চি ডায়া 8 ইঞ্চি হাইট, কিংবা 6 ইঞ্চি ডায়া 12 ইঞ্চি হাইট। আর কিউবের ক্ষেত্রে সমান সমান, মানে হাইটও যা, তার হচ্ছে এটাও মানে উপরে দৈর্ঘ্য প্রস্থ একই। তো এই কারণে এখানে হাইটের একটা ইফেক্ট চলে আসে, যেটাকে আমরা বাকলিং বলি। বাকলিং, BUCKLING, বাকলিং মানে বেঁকে যায়। আমরা জানি, একটু একটু ছোট একটা এক্সাম্পল দিলে মনে হয় বুঝতে পারবা। বেশি লম্বা জিনিসের উপর যদি আমরা কিছু চাপাই, দেখা যাবে সে ওটা নিতে পারতেছে, কিন্তু আসলে তার আগে সে বাঁকা হয়ে যাচ্ছে। তো এই ইফেক্টটার কারণ একটা, যে সিলিন্ডারের এটা কম আসার। আরেকটা বড় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কিউবের যখন আমরা টেস্ট করি, সেই টেস্ট করার সময় তাকে এন্ডে রেস্ট্রেন্ট করে দেওয়া হয়। ঠিক আছে, এন্ডে প্লেট দিয়ে কিছু রেস্ট্রেন্ট করে দেওয়া হয়। তো অবশ্যই মানে সে ওটা থেকে কিছু সাপোর্ট পায়, সেই সাপোর্টের কারণে সে বেশি স্ট্রেংথ দেখায়, মানে বেশি স্ট্রেস নিতে পারে। তো দুইটা কারণ, একটা হচ্ছে ওই ডায়া হাইট ডায়া রেশিও একটা, যে সিলিন্ডারের ক্ষেত্রে হাইটটা বেশি, যার কারণে বাকলিং এর একটা ইফেক্ট চলে আসতে পারে। আর কিউবের ক্ষেত্রে যেটা হয়, যে যেহেতু প্লেট দিয়ে রেস্ট্রেন্ট করে দেওয়া হয় তার এন্ডটা, সেক্ষেত্রে সে ওখান থেকে কিছুটা বেশি স্ট্রেংথ নিতে পায়, মানে ওখান থেকে স্ট্রেংথ পায়, যার কারণে সে হচ্ছে এটা আমাদের এরকম শো করে। আচ্ছা, কিন্তু এখন এখানে বলতেছে আমরা যে রেজাল্টগুলো পাই, সেই রেজাল্টের মধ্যে কিন্তু আবার সিলিন্ডার স্ট্রেংথটাই আমাদের আসলে ইউনিফর্মিটি দেখায়, সেটাই ফিল্ডের সাথে বেশি মানে ম্যাচ করে আর কি। কিউবের থেকে কিউবের রেজাল্টটা বেশি ভ্যারি করে, সিলিন্ডারটা আমাদের মোটামুটি ভালো শো করে। এটা কেন করে এখানে একটু বলতেছে, যে কারণ এটার যেহেতু এন্ডটা আমরা রেস্ট্রেন করে দেই না, সে কারণে এটা একটা মানে মোটামুটি কি হয়, ধরো এন্ড রেস্ট্রেনটা এখানে ইফেক্ট ফেলে না, যার কারণে এটা ইউনিফর্ম রেজাল্ট পাই আমরা। তারপরে আসতেছে এখানে হচ্ছে কোর্স এগ্রিগেটের কোর্স এগ্রিগেটের প্রপার্টিজ দ্বারা এটা হচ্ছে কম ইনফ্লুয়েন্সড হয়, সেই কারণে একটা। আরেকটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন অন হরাইজন্টাল প্লেনস in a cylinder is more uniform than of a specimen of square cross section. Stress